Tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. We shall never surrender! নমস্কার বন্ধুরা, জুলাই 1940-এ ইউরোপের ম্যাপ কিছু এরকম দেখতে ছিল। জার্মানির ডিক্টেটর অ্যাডলফ হিটলার নিজের আশেপাশে সব দেশগুলোকে ওই সময় নিজের অধিকারে নিয়ে নিয়েছিল। অস্ট্রিয়া, পোল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, ফ্রান্স, নরওয়ে, হিটলার এইসব দেশগুলোকে নিজের অধিকারে করে নিয়েছিল, বা বলতে পারেন ইনভেডেড করে নিয়েছিল। সাউথে আরেকটা দেশ ছিল যার নাম ছিল ইটালি। ওইখানেও একজন ডিক্টেটর ছিল, তার নাম ছিল মুসোলিনি। মুসোলিনি হিটলারের সাথে অ্যালিয়েন্স বানিয়েছিল, আর দুজনেই একসাথে মিলে কাজ করছিল। ওই সময় ইউরোপে তিনটেই দেশ বেঁচে ছিল, যার নাম ছিল জার্মানি, দি সোভিয়েত ইউনিয়ন আর ব্রিটেন। সোভিয়েত ইউনিয়নের ভেতর একটা এগ্রিমেন্ট চলছিল, তো হিটলারকে সোভিয়েত ইউনিয়নের থেকে ভয় পাওয়ার কোনো কারণই ছিল না। এর মানে এটা হলো যে ব্রিটেন হি একমাত্র দেশ বেঁচে ছিল যে জার্মানির বিপক্ষে দাঁড়িয়েছিল। ইতিমধ্যে পৃথিবীর অন্যদিকে আমেরিকা এই ওয়ারে ইনভলভ হতে চাইছিল না, সে দূরেই থাকতে চেয়েছিল। এরকম সময় প্রশ্নটা ওঠে যে এই সিচুয়েশনটা কী করে চেঞ্জ হবে, কি করে হারানো যাবে হিটলারকে। তো চলো বন্ধুরা, আজকে আমরা জানি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পুরো গল্পটা আজকে এই ভিডিওতে। এই সময় হিটলার ভেবেছিল যে এখন যখন সব লড়াই শেষ হয়ে গেছে, তো উইনস্টন চার্চিল একটা পিস ট্রিটি সই করতে চাইবে হিটলারের সাথে। চার্চিল নিজের দেশকে এই সময় কোনো রিস্কে ফেলতে চাইছিল না, যখন সে জানতো যে জার্মানি আর্মি এত শক্তিশালী। কিন্তু হয় এটার পুরো উল্টো। উইনস্টন চার্চিলের দিক থেকে একটা আইকনিক স্পিচ দেওয়া হয়। We shall fight on the landing grounds. We shall fight in the fields and in the streets. We shall fight in the hills. We shall never surrender. সে এই কথাটাকে ক্লিয়ার করে যে চার্চিল আর হিটলারের মধ্যে কোনো দিন কোনো মিটমাট হতে পারে না। ওই বক্তৃতার মানে ছিল যে হিটলার এখন ইউকেকেও ইনভাইট করতে চাইবে, আর এই চেষ্টাটা হিটলার পরে গিয়ে করে। হিটলার প্ল্যান করে অপারেশন সি লাইন, ব্রিটিশের ওপর অ্যাট্যাক করার জন্য। এইখানে ওরা চিন্তা করে যে কি করে অ্যাট্যাক করা যায় ব্রিটেনের ওপর। বাই ল্যান্ড তো কোনো কানেকশনই নেই ইংল্যান্ড আর ইউরোপের মধ্যে, তো আর্মি তো এমনি পাঠানো যাবে না। যদি জাহাজের থ্রু চেষ্টা করা হয়, তো ব্রিটিশের রয়্যাল নেভির কাছে অনেক বেশি জাহাজ আছে জার্মানির কম্প্যারিজনে, তো এটা ঠিক বসবে না। হিটলার আবার ডিসাইড করলো যে এবার এয়ার স্পেসের হেল্প নেওয়া হোক। জার্মানির এয়ারফোর্স লুফটওয়াফের কাছে 2600 এয়ারক্রাফট ছিল, আর ইউকের কাছে মাত্র 700টা। এই জন্য 10ই জুলাই 1940-এ হিটলার আকাশের পথ দিয়ে অ্যাটাক বলে ব্রিটেনের ওপর। জার্মানির এয়ারফোর্স লুফটওয়াফে ওইখানে অ্যাটাক করে বোম ফেলে। শুরুতে ওদের গোল ছিল যে আগে এয়ারক্রাফট, এয়ারফিল্ড আর ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে আগে ধ্বংস করবে। ব্রিটিশের ছোট্ট রয়্যাল এয়ারফোর্স, যেটা 1/4 সাইজ ছিল জার্মানির এয়ারফোর্সের আগে, ওরা পুরো চেষ্টা করে নিজের দেশকে ডিফেন্ড করার জন্য। এইখানে একটা বড় টাফ ফাইট হয়, কিন্তু ইভেন্চুয়ালি ব্রিটিশকে অনেক বেশি লসেস ঝেলতে হয়। এরপর আস্তে আস্তে জার্মানসরা রাত্রিরেও হামলা করা শুরু করে। এরকমই একটা রাত্রিরে 24 আগস্ট 1940-এ যখন ভুল করে কিছু জার্মান পাইলটরা লন্ডন শহরে বোম ফেলে দেয়, যে কারণে অনেক নির্দোষ মানুষ আর তাদের বাচ্চাদের মৃত্যু হয়ে যায়। পর উইনস্টন চার্চিলের মনে হয় যে এটা কেমন যুদ্ধ, এরা তো আমাদের শহরে হামলা করছেই, তো আমরা পেছনে কেন থাকবো, আমরা ওদের মতনই হামলা করব, টিট ফর ট্যাট। তারপর ইউকেও বম্বিং করে বার্লিন শহরে। তো হিটলারের কোনো ইন্টারেস্ট ছিল না লন্ডন শহরে বম্বিং করার, কিন্তু যখন দেখলো ওরা বার্লিনে অলরেডি বম্বিং করা শুরু করে দিয়েছে, তখন হিটলার ভাবলো যে এবার আমি লন্ডনকে ধ্বংস করে দেবো। 15 সেপ্টেম্বর 1940 হিটলার অর্ডার করে জার্মান এয়ারফোর্সকে একটা অল আউট ডিস্ট্রাকটিভ অ্যাট্যাক করার জন্য। 1000-এর বেশি ফাইটার জেটসকে অ্যাট এ টাইম পাঠানো হোক, আর এই কাজটাকে একদিনেই শেষ করা হোক। একবার ভেবে দেখো বন্ধুরা, ব্রিটেনের লোকেরা ওই দিন কী দৃশ্য দেখেছিল আকাশে। একসাথে 1000-এর বেশি ফাইটার জেটস আসছে বোমিং করার জন্য তোমাদের দেশে। একবার ভেবে দেখো এই দৃশ্যটা কীরকম হতে পারে, কতটা ভয়ানক হতে পারে। মোটামুটি আপনাদেরকে যদি জার্মান এয়ারক্রাফটের নাম্বারটা বলি, ওইটা হবে হচ্ছে 1120, যেটার মধ্যে 620টা ফাইটার জেটস ছিল
আর 500টা বোম্বার্স ছিল। এইসবের সন্ধান পাওয়ার মাত্রই ব্রিটিশরা নিজেদের রয়্যাল এয়ারফোর্সকে রেডি করে। এদের কাছে মাত্র 630টা এয়ারক্রাফট ছিল। এর সাথে শুরু হলো আকাশে একটা হিস্ট্রিক্যাল লড়াই ব্রিটিশ আর জার্মান এয়ারফোর্সের ভেতরে। ইতিমধ্যে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স 60 থেকে বেশি লুফটওয়াফে এয়ারক্রাফটকে শেষ করে দেয়। আর এইসবের পরিবর্তনে ওরা মাত্র নিজেদের দিক থেকে 29টা এয়ারক্রাফটকে হারায়। হ্যাঁ, ঠিক শুনছেন আপনারা, ব্রিটিশরা সাকসেসফুলি জার্মান এয়ারফোর্সের অ্যাটাককে ওরা আটকে দেয়। এই মর্মান্তিক দিনটাকে নাম দেওয়া হয় পরে গিয়ে দি ব্যাটেল অফ ব্রিটেন ডে। কী কারণ ছিল এইসবের পেছনে? এই প্রশ্নটা আপনাদের মাথায় নিশ্চয়ই আসছে। এরকম কি করে হলো যে জার্মান এয়ারফোর্স এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও, ওদের কাছে সবার থেকে বেশি এয়ারক্রাফট হওয়া সত্ত্বেও ওরা কি করে হেরে গেল ব্রিটেনের কাছে? আসলে এটার কারণটা অনেকটাই সিম্পল বন্ধুরা। আসলে যখনও কোনো দেশের উপর হামলা হয়, একটা দেশ অন্য একটা দেশকে ইনভেট করে, তো যে দেশটা ইনভেট করছে সে এইখানে কিছু পেতে চায়। আর যে দেশটা নিজেকে ডিফেন্ড করছে ওর জন্য লিটারালি এক্সিস্টেন্সের একটা প্রশ্ন উঠে আসে। যদি আজকে আমরা আমাদের পুরো জীবন দিয়ে, আমাদের পুরো শক্তি দিয়ে না লড়াই করি, তাহলে আমাদের দেশটা আজকে শেষ হয়ে যাবে আর আমাদের কাছে থাকার জন্য কোনো জায়গা থাকবে না। সৈনিকদের মোটিভেশনে অনেক বড় একটা ডিফারেন্স দেখা যায়। এটার একটা রিসেন্ট এক্সাম্পল হলো রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ। কিছুদিন আগে যখন রাশিয়া ইউক্রেনকে ইনভেট করলো, তখন সবাই ভেবেছিল যে এক সপ্তাহের ভেতরে রাশিয়া ইউক্রেনকে শেষ করে দেবে। কেন যে রাশিয়ান আর্মি অনেক বেশি বড় ছিল ইউক্রেন আর্মির কম্প্যারিজনে। টেকনোলজিক্যালি রাশিয়ানসরা অনেক বেশি অ্যাডভান্স ছিল, কিন্তু ইউক্রেন সোলজারদের ভিতরে মোটিভেশন অনেক বেশি ছিল রাশিয়ানদের তুলনায়। তাই বলে অনেক বেশি দিন অবধি ইউক্রেন আর্মি সাকসেসফুলি নিজের দেশকে ডিফেন্ড করতে সফল হয়। এই ব্যাটেল অফ ব্রিটেন ডে হিটলারের জন্য ওয়ান অফ দ্য ফার্স্ট মেজর লসেসদের মধ্যে একটা ছিল। এই প্রথমবার হিটলারকে হারের মুখ দেখতে হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2-তে। হিটলার জানতো যে চান্সেস অনেক কম আছে এই মিশনটাকে সাকসেসফুল করার জন্য, তাই বলে অপারেশন সি লায়নকে পোস্টপোন করা হয়। আর এইসব দেখে হিটলার নিজের নজর ইউকে থেকে সরিয়ে নেয়, আর এবার নজর দেয় হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ওপর। এপ্রিল 1941-এ ম্যাপে দৃশ্যটা কিছু এরকম দেখা যেত। ইস্টার্ন ইউরোপে হাঙ্গেরি, রোমানিয়া আর বুলগেরিয়ার যেসব দেশগুলো ছিল, ওরা নিজেদের জার্মানির সাথে অ্যালায়েন্স বানিয়ে নিয়েছিল আর ওরা এক্সিস পাওয়ারের অংশ হয়ে গেছিলো। এসবের পর আমরা যদি আরও ইস্টের দিকে যাই, তাহলে আমরা দেখব যে ইউগোস্লাভিয়া আর গ্রিসের ওপর হিটলার অলরেডি কবজা করে নিয়েছিল। অ্যাকচুয়ালি ইটালিয়ান ডিক্টেটর মুসোলিনি লিবিয়া আর গ্রিসকে অকুপাই করার জন্য উঠে পড়ে লেগেছিল। আর ব্রিটিশের যে প্রেজেন্স ছিল মেডিটেরিয়ান সি, ওটা একটা বেস ছিল। ব্রিটিশ ফোর্সকে হারানোর জন্য হিটলার কিছু জার্মান ট্রুপসকে পাঠালো লিবিয়াতে ইটালিয়ানদের সাথে লড়াই করার জন্য, আর এদেরই সাহায্যতে ইউগোস্লাভিয়া আর গ্রিসকেও কবজা করে নেয়। ইন্টারেস্টিং কথা এটা ছিল যে হিটলারের কোনো ইন্টারেস্টই ছিল না ব্রিটিশকে ইনভেট করার জন্য। হিটলার আসলে পিস ট্রিটি সাইন করতে চেয়েছিল ব্রিটেনের সাথে। হিটলার চেয়েছিল সবার থেকে বেশি নজর সোভিয়েত ইউনিয়নের দিকে দেওয়া হোক আর সোভিয়েত ইউনিয়নকে হারানো হোক। যদি সোভিয়েত ইউনিয়ন হেরে যায় হিটলারের কাছে, তাহলে ব্রিটেন বাধ্য হবে নিজে থেকেই পিস ট্রিটি সাইন করতে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের উপর হামলা করবে কি করে? ওদের সাথে তো অলরেডি পিস ট্রিটি বানানো হয়ে আছে হিটলারের। এটার পেছনে আসল রিজন ছিল হিটলারের আইডিওলজি। হিটলার কমিউনিস্ট মানুষদেরকে একদমই দেখতে পারতো না। হিটলারের মনে হয়েছিল যে যদি সোভিয়েত ইউনিয়নের মতো বড় দেশকে কবজা করা যায়, তাহলে জার্মানি 1 নম্বর সুপার পাওয়ার হয়ে যাবে ওয়ার্ল্ডের মধ্যে। আসলে হিটলারের মেগালোমিনিয়া রোগ হয়ে গেছে, আরও নিজেকে পুরো পৃথিবীর রাজা মনে করতো। এত পাওয়ার পেয়ে ওর মাথা পুরো খারাপ হয়ে গেছিলো। ও মনে করতো কিছুই অ্যাচিভ করতে পারবে আর পুরো পৃথিবীকে কবজা করে নিতে পারবে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের উপর অ্যাটাক করাটা হিটলারের সবার থেকে বড় ভুল ছিল ওর জীবনে। ইনফ্যাক্ট এটা একটা টার্নিং পয়েন্ট হয়ে যায় ওয়ার্ল্ড ওয়ার 2-তে। হিটলারের প্ল্যানটা অনেক সিম্পল ছিল। যেভাবে ফ্রান্সকে হিটলার ইনভেট করেছিল, সেরকমভাবেই ভেবেছিল যে সোভিয়েত ইউনিয়নকে ইনভেট করবে। নিজের জার্মান ফোর্সকে হিটলার 3 পার্টে ডিভাইড করেছিল। প্রথম পার্ট বাল্টিক রিজন থেকে যাবে সোজা লেনিনগ্রাডের দিকে, এটা ওই শহর যেখানে স্ট্যালিং থাকতো। সেকেন্ড পার্ট মস্কোর দিকে যাবে অ্যাটাক করতে, আর থার্ড পার্টটি সাউথ থেকে অ্যাটাক করবে ইউক্রেনের পথে গিয়ে। এই অপারেশনটা স্টার্ট হয় 22 জুন 1941। সোভিয়েত ইউনিয়নের আর্মি জার্মানের তুলনায় অনেক বেশি ছিল। এদের কাছে 20,000 ট্যাঙ্ক ছিল, জার্মানদের কাছে মাত্র 6,000 ট্যাঙ্ক ছিল। কিন্তু একটা অনেক বড় ডিফারেন্স ছিল যে জার্মানি টেকনোলজি অনেক বেশি ভালো ছিল সোভিয়েতদের থেকে। এই লড়াইটাতে আপার হ্যান্ড এখনও হিটলারেরই ছিল। নিজেদের দেশকে বাঁচানোর জন্য সোভিয়েত ইউনিয়ন ব্রিটেনদের সাথে মিলে এলিয়েট পাওয়ারের ক্ষমতা পেয়ে যায়। Mr. Molotov signed for the Soviet this vitally important undertaking on the part of both countries to fight Hitlerite Germany till victory is won. Neither country to negotiate or conclude a separate peace. যেটা ইরানের পথ হয়ে যাবে। কিন্তু প্রবলেম এটা ছিল যে ইরানের যে সরকার আছে ওটা হিটলারের পক্ষে ছিল। তো এই রিজনের জন্য
ইউকে আর সোভিয়েত ইউনিয়ন একসাথে হয় ইরানকে ইনভেড করার জন্য। খুব একটা বেশি লাভ হয় না সোভিয়েত ইউনিয়নের, কেন যে হিটলারের ব্লিটজক্রিগ স্ট্র্যাটেজির হেল্পে মাত্র 2 দিনের ভেতর জার্মানরা অলরেডি 100 কিমি ভেতরে ঢুকে সোভিয়েত ইউনিয়নের অনেকগুলো জমিতে কবজা করে নেয়। কিছুদিনের মধ্যে ওরা এত আগে চলে যায় যে ও মাত্র 300 কিলোমিটার দূরে থাকে মস্কো থেকে। এই পয়েন্ট অফ টাইমে হিটলার আর ওর কমান্ডোজের মধ্যে কিছু ডিসএগ্রিমেন্ট হয়ে যায়, যেটার জন্য নেক্সট জার্মান অ্যাডভান্স অক্টোবর 1941 অবধি ডিলে হয়ে যায়। এদিকে ঠান্ডা বাড়তে থাকে, ঠান্ডা ওয়েদারে সোভিয়েতদের কাছে অ্যাডভান্টেজ হয়, কেন যে ওদের অভ্যাস ছিল ঠান্ডায় লড়াই করার। অন্যদিকে জাপানের সাইডে দেখা যায় তো সোভিয়েত ইউনিয়ন এইখানে সেকেন্ড অ্যাডভান্টেজ পায়। জাপান আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা নন অ্যাগ্রেশন ট্রিটি সাইন হয়। এটার মানে এটা ছিল যে সোভিয়েত ইউনিয়নের আর্মি ট্রুপস ইস্টার্ন বর্ডার আগে থেকেই চলে গিয়েছিল জাপানের সাথে লড়াই করার জন্য, আর ওরা লড়াই শুরুও করে দেয় ওখানে গিয়ে। ডিসেম্বর 1941 আরও একটা টুইস্ট আছে আমাদের গল্পতে। হঠাৎ জাপান ইউএসএতে গিয়ে পার্ল হারবার বেসে হামলা করে দেয় উইদাউট এনি প্রভোকেশন। 2300 থেকে বেশি আমেরিকান ট্রুপ মারা যায় এটাতে। আমেরিকা এই সময় অবধি ওয়ার্ল্ড ওয়ার 2তে ইনভলভ হতে চাইছিল না। ইউরোপে এখনও যাও হয়েছিল ওটা দেখে আমেরিকা বলছিল এটা আমার প্রবলেম নয়, আমি এটাতে ইনভলভ হতে চাই না। আমেরিকা এখানে বলে আমরা ওয়ার্ল্ড ওয়ার 1-এ অনেক বেশি ইনভলভ হয়ে গেছিলাম, তাই বলে এবার তোমরা নিজেরটা দেখো। কিন্তু যখন এই বোমিং হয় পার্ল হারবারে, তখন আমেরিকার মনে হয় ব্যাস অনেক হয়ে গেছে, আর নয়। আর এই পয়েন্ট অফ টাইমে আমেরিকা জাপানের বিরুদ্ধে ওয়ার ডিক্লেয়ার করে দেয়, আর এর সাথেই ওয়ার্ল্ড ওয়ার 2তে এন্ট্রি মেরে দেয়। I ask that the Congress declare a state of war has existed between the United States and the Japanese Empire. আমেরিকা অ্যালাইড ফোর্স আর অ্যালায়েন্স ফোর্সের সাথে যোগ দেয়, যেটাতে ইউকে, দি সোভিয়েত ইউনিয়ন আর চায়নার মতন বড় বড় দেশ ছিল। এখানে আপনারা নিশ্চয়ই ভাববেন যে এই পার্ল হারবার এর ওপর যে বোম্বিংটা করলো জাপান, এটা কেন করলো? এটার পেছনে পুরো একটা ব্যাক স্টোরি আছে, যেটা আমি এক্সপ্লেন করবো আরও একটা ভিডিওতে। আমেরিকা এখানে কিছু মাসের সময় নেয় ওয়ারে এন্ট্রি করার আগে, কারণ আগে প্রিপারেশন নেওয়ার জন্য। ততক্ষণে আর্লি 1942-তে থাইল্যান্ড আর কলম্বিয়াতে জাপান অলরেডি ইনভেড করে দিয়েছিল আর ওদের উপর কবজাও করে নিয়েছিল। মিড 1942 হিটলার ডিসাইড করে যে এবার সোভিয়েত ইউনিয়নের আর সাউথের দিকে ফোকাস করা যায়, আর যা ওদের সাপ্লাই আছে ইরান থেকে আগে ওদেরকে শেষ করা যায়। এখানে একটা মারাত্মক রকমের যুদ্ধ শুরু হয় স্ট্যালিনগ্রেডের শহরে। সোভিয়েত ইউনিয়নের আর্মি নিজে থেকে সাকসেসফুলি এই ওয়ারটা জিতে যায় জার্মানদের বিরুদ্ধে। পৃথিবীর অন্যদিকে অ্যালাইড ফোর্স আমেরিকার সাথে মিলে জাপানিজ টেরোরিজম হামলা করে সাউথ প্যাসিফিকে। এই লড়াইকে ব্যাটল অফ মিডওয়ে বলা হয়। 4টে ইম্পর্টেন্ট জাপানিজ এয়ারক্রাফট সাপ্লায়ার ক্যারিয়ারকে ধ্বংস করে দেয় জুন 1942-এ। In the Battle of Midway, the Japanese carrier fleet, the mightiest in existence, was utterly destroyed. Japan, at the height of her military power, lost not only a major naval engagement, but in a single day doomed the Japanese Empire to ruin and defeat. 1942-এর এন্ড অবধি ব্রিটিশ আর্মি সাকসেসফুলি ইজিপ্টের দেশ থেকে ইটালিয়ান আর্মি ফোর্সদেরকে বের করে দেয়। এখানে স্ট্যালিনগ্রাডের লড়াই অনেক বেশি লম্বা চলে। নভেম্বর 1942 শীতকালে আবার চলে আসে, আর জার্মান আর্মির জন্য ফাইট করা অনেক বেশি কঠিন হয়ে যায়। একটা পয়েন্ট অফ টাইমে স্ট্যালিনগ্রাড শহরকে জার্মান আর্মিরা পুরো নিজের কবজা করে নিয়েছিল, কিন্তু সোভিয়েতরাও শেষ অবধি লড়াই চালিয়ে যায়, আর এত সহজে জার্মানদেরকে ছাড়ে না। দি ব্যাটেল অফ স্ট্যালিনগ্রাড পুরো ওয়ার্ল্ড ওয়ার 2-এর সময় সবার থেকে বেশি ডেডলিয়েস্ট ব্যাটেল ছিল। ফাইনালি সোভিয়েত সোলজাররা সাকসেসফুলি ওটা জিতে যায়। মোটামুটি 3 লাখ জার্মান ট্রুপস যারা স্ট্যালিনগ্রাড শহরের ভেতর ছিল ওদেরকে ঘিরে নেয় চারিদিক থেকে সোভিয়েত সোলজাররা। এইসবের পর জার্মানরা 1943-এ গিয়ে সারেন্ডার করে দেয়। The heroic defense of Stalingrad. The Soviet army turning the Nazi 6-month assault into the most ghastly military disaster in German history. Hands held high, the beaten Nazis pour from house after house in abject surrender. এটা সবার থেকে বড় টার্নিং পয়েন্ট হয়ে ওঠে ওয়ার্ল্ড ওয়ার 2-এর। কিছু মাস পর জুলাই 1943-এ ইটালির সাধারণ লোকেরা ডিকটেটর মুসোলিনিকে ধাক্কা মেরে বের করে দেয় ইটালি থেকে। তখন ইটালিতে সাধারণ লোকেদের মধ্যে অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট দেখা যায়। নিজেদের অবস্থা থেকে ক্ষিপ্ত হয়ে সিভিলিয়ানসরা নিজেদের ডিকটেটরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় আর মুসোলিনি হত্যা করে দেয় গ্রামের কিছু ইটালিয়ান পার্টিশনসের সাহায্যে। এখানে পার্টিশনসের মানে হয় যে সিভিলিয়ানসরা অস্ত্র তোলে কোনো কজের জন্য, যাতে তারা লড়াই করতে পারে। আপনাদেরকে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি এখানে। বেলা চাও যে ফেমাস গানটা আছে আজকের দিনের,
আপনারা নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন মানি হেস্ট সিরিজে ওই গানটির অরিজিন ইটালিতেই হয় ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। আপনারা যদি কোনোদিন নোটিস করে থাকেন যে গানের স্টার্টিংয়ে ও পার্টিজিয়ানো বলা হয়, ওই পার্টিজিয়ানো মানে হলো গিয়ে পার্টিসেন্স। Bombastic Mussolini, the sawdust Caesar, comes to his end in the gutter, fitting climax to a life of treachery and double cross. He led his country to ruin when he threw his lot in with Hitler. ইটালিতে একটা নতুন সরকারের গঠন হয়, আর এই নতুন সরকার অ্যালাইড ফোর্সের সাথে লড়াই বন্ধ করার ডিসিশন নেয়। আস্তে আস্তে অ্যালাইড দেশগুলোর ভেতরে এবার কনফিডেন্স বৃদ্ধি হচ্ছিল যে ওরা এবার হিটলারকে হারাতে পারবে। নভেম্বর 1943-এ স্ট্যালিন, রোসোভিয়েট আর চার্চিল এরা তিনজনই তেহরানে দেখা করে ডিসকাস করার জন্য যে ওয়ার্ল্ড ওয়ার 2 কী করে শেষ করা যায়। 6 জুন 1944 আরও একটা ঐতিহাসিক দিন, যে দিনটাকে ডি ডে বলে জানা হয় অথবা বলা হয়। এদিনে অ্যালাইড ফোর্স আরও একটা ভয়ানক অপারেশন শুরু করে, যেটাকে ম্যাটিটে নামে জানা হয়। মোটামুটি 1.5 লাখের বেশি ব্রিটিশ, আমেরিকান আর ক্যানাডিয়ান সোলজাররা ফ্রান্সের উপস্থিত নরম্যান্ডিয়ের বিচে ল্যান্ড করে এবং এখানে এরা জার্মান আর্মির বিরুদ্ধে লড়াই করে আর ফ্রান্সকে আজাদ করে। কিছু বছর আগে হওয়ার ডানক্রিক এভলিউশনের পর এটা প্রথমবার যে ব্রিটিশ আর্মি রেডি ছিল জার্মান আর্মির বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং হিটলারের জন্য এটা খুব মুশকিলের সিচুয়েশন হয়ে যায়। হিটলার নিজের আর্মিকে বলেছিল সোভিয়েত ইউনিয়নের ফোকাস করতে, ওইখানে তাদের জন্য হারের মুখ দেখতে হয়েছিল বারবার, আর সোভিয়েত ইউনিয়নকেও পুরোভাবে হারাতেও পারেনি। আর এখন এরকম অবস্থা হয়েছিল যে ওয়েস্টার্ন ফ্রন্ট থেকেও অ্যাটাক আসছিল। তো হিটলার এইটাই ডিসাইড করে যে ইস্টার্ন সাইড থেকে আর্মিকে পেছনে নেওয়া হোক আর সব কাউন্টার অ্যাটাক ফোকাস করা হোক ওয়েস্টার্ন থেকে আসা অ্যালাইড ফোর্সের ওপর। এবার যেমনি হিটলার নিজের আর্মিকে পেছনে সরালো, সোভিয়েত ইউনিয়ন থেকে একটা বড় কাউন্টার অ্যাটাক দেখা গেল। মাত্র 2 মাসের মধ্যে সোভিয়েতরা মোটামুটি 600 কিমি মাটি ফেরত নিয়ে নেয় জার্মানদের থেকে। পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি আর রোমানিয়া দেশগুলো এখন সোভিয়েত আর্মির আন্ডারে চলে এসেছিল। অন্যদিকে অ্যালাইডের ফোর্স ফ্রান্সে সাউথার্নের দিকেও ল্যান্ড করে। একটার পর একটা কান্ট্রি লিবারেটেড হওয়া শুরু হয় আর হিটলারের আর্মিদেরকে বাইরে বের করে দেওয়া হয়। ইউগোস্লোভিয়া তো নিজের দমে জার্মান ট্রুপসদেরকে নিজেদের দেশ থেকে বাইরে বের করে দেয়। এখন 3টে দিক থেকে জার্মানদের ওপর অ্যাটাক শুরু হয়। হিটলার নিজের শেষ মেজর অফেন্সিভ প্ল্যান করে, যেটাকে বলা হয় দি ব্যাটল অফ ব্লাডস। Reserves of men and material had been hoarded for the day of counterattack. The very much alive German army gathered its forces in the Forest Isles to strike one strong, decisive blow at the American army. আর্ডেনেন্সের ফরেস্ট রিজনে এদের লক্ষ্য ছিল যে জার্মান আর্মিরা গিয়ে অ্যালাইড ফোর্সদেরকে পেছনে বের করবে। জার্মানি ভেতর ফর্মালি ইনভাইট করে। আগে অ্যালাইড ফোর্স খুব বেশি এরিয়াল বোম্বিং করে জার্মান শহরগুলোতে। The aerial phase of the West Front offensive mounts to full fury in one single day of colossal attack. This is the greatest Allied air offensive since D-Day. ফেব্রুয়ারি 1945-এ শ্রিমিয়াতে আলট্রা কনফারেন্স করা হয়। এটাতে অ্যানাউন্স করা হয় যে যে কোনো দেশ যদি জার্মানির উপর অ্যাটাক করতে চায় তারা আমাদেরকে জয়েন করতে পারে জার্মানির উপর অ্যাটাক করার জন্য। ভেনেজুয়েলা, উরুগুয়ে, টার্কি, ইজিপ্ট, সৌদি আরব, সিরিয়া, লেবানন, প্যারাগুয়ে সবাই ওয়ার ডিক্লেয়ার করে জার্মানির উপর। ওয়ার্ল্ড ওয়ার 2 এর আখরি 4টি মাস সবার থেকে বেশি মর্মান্তিক যুদ্ধ হয়। অলমোস্ট রোজ 30,000 লোকেরা এই যুদ্ধতে মারা যেত। যেমন যেমন অ্যালাইড ফোর্সেরা আগে এগাচ্ছিল তেমন তেমন ওরা জানতে পারে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের ব্যাপারে, যেখানে লক্ষ লক্ষ ইনোসেন্টদেরকে যন্ত্রণা বেদনা দিয়ে মেরে ফেলা হতো। অ্যালাইড ফোর্সদের বম্বিং চালু থাকে জার্মান শহরগুলোর ওপর। পরে গিয়ে এটাকে কিছু লোকেরা ক্রিটিসাইজও করে যে এটা আননেসেসারি ছিল। ড্রেসডেনের মতন শহরও পুরোভাবে ভেঙে চুরে শেষ হয়ে যায়। ওই পয়েন্ট অফ টাইমে এটা ক্লিয়ার হয়ে গেছিলো যে এখন হিটলার হারতে চলেছে। ফাইনালি মে 1945-এ বার্লিন শহরকে পুরোপুরি ঘিরে নেয় সোভিয়েত আর্মিরা। ঠিক এর থেকে 2 দিন আগে 30 এপ্রিল 1945-এ হিটলার নিজে আত্মহত্যা করে নেয়। এসবের পর 8ই মে 1945-এ জার্মানিরা পুরোপুরি সারেন্ডার করে নেয়। টেরিটরিজগুলো ছিল সেগুলোকে ডিভাইডেড করে দেওয়া হয়। ইস্ট আর ওয়েস্ট জার্মানিকে নিয়ে একটা নতুন শহরে ক্রিয়েশন হয় যেটার নাম দেয় পোল্যান্ড। অনেক দেশের বর্ডার নতুন করে ড্র করা হয়। আজকের দিনে যে ইউরোপের ম্যাপটা আপনারা যেরকম দেখেন সেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর জন্য, আর আগে যে ম্যাপটা ছিল একদম অন্য রকমের ছিল। জার্মানিতে যখন নতুন সরকারের গঠন হয় তখন সে ফ্রান্সের সাথে হাত মেলায়। এত পুরনো শত্রুতা যেটা এই দুটো দেশের মধ্যে চলছিল এতদিন ধরে সেটা ফাইনালি শেষ হয়। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি এখনও আপনাদেরকে বলিনি, যে জার্মানের সারেন্ডার করার পর ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয় না। জাপান এখনও 2 মাস লাগিয়ে দেয় সারেন্ডার করার জন্য।
জুলাই 1945-এ জাপানকে আলটিমেটাম দেওয়া হয় যে সারেন্ডার করুক, কিন্তু ওরা এই আলটিমেটামকে ইগনোর করে, যেটার পর আমেরিকা হিরোশিমা নাগাসাকির ওপর অ্যাটম বম ফেলে। এই অ্যাটম বমের পুরো গল্পটা আমি এক্সপ্লেন করব হিরোশিমা আর নাগাসাকির একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার দেখা হবে অন্য একটা গল্পতে। থ্যাংক ইউ।